এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 14 জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে 23-25 ডিএলএড মামলা ছিল। 23-25 ডিএলএড ব্যাচ যারা 2025 প্রাথমিক রিক্রুটমেন্ট থেকে ছিটকে গেছে, কারণ তাদের নোটিফিকেশন বা তাদের যে অ্যাপ্লাই উইন্ডো সেখানে তারা আবেদন করতে পারছে না, তাদের গ্রিভেন্স নিয়ে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি ঠিক দুটোর পরপরই এই মামলার শুনানি শুরু হয়। আপনারা দেখেছেন যে পিটিশনের পক্ষ থেকে অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার এবং সাবির আহমেদ স্যার ছিলেন। তো এখানে প্রায় 460 জন পিটিশনার এখানে ছিলেন এই মামলার ক্ষেত্রে, এবং বোর্ডের পক্ষ থেকে রাতুল বিশ্বাস এবং সুবীর সান্যাল স্যার উপস্থিত ছিলেন। প্রথমত পিটিশনারদের বলার টার্ন ছিল, পিটিশনারদের পক্ষ থেকে দীর্ঘক্ষণ বলেন, তারপরে আপনারা ক্যান নিয়ে লাস্টে একটু ঝামেলা হয় দেখেন। তো প্রথমত এই মামলার ক্ষেত্রে পিটিশনের প্রধান দাবি যে 23-25 ডিএলএড ব্যাচ পার্সুইং ব্যাচ এদেরকে সুযোগ দেওয়া হয়নি। তারা কি কি দৃষ্টান্ত তুলে ধরলেন? তারা যে সুপ্রিম কোর্টে যে 20-22 ডিএলএড ব্যাচদের সুযোগ দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে যে 20-22 ডিএলএড ব্যাচ যে 2022 রিক্রুটমেন্টে 11,765 নিয়োগের সঙ্গে যুক্ত, তারা প্রথম সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদেরকে সুযোগ দিয়েছিল, সেম ফুটিং এ ছিল 20-22, 23-25 যে ফুটিং এ ছিল 20-22 সেম ফুটিং এ, তাদের অবস্থা একই। রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসা সত্ত্বেও তাদেরকে প্রায় 2.5 বছর হয়ে গেলেও তাদেরকে নির্দিষ্ট টাইমে কোর্স শেষ করেনি, এটাও তাই। এবং তারা ডিভিশন বেঞ্চ দেয়, ডিভিশন বেঞ্চ তাদের আটকে দেয়, তারা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট তাদেরকে নিয়োগের সুযোগ দেয় 20-22দের। এখনো তাদের সুযোগ, এখনো তাদের রিক্রুটমেন্ট শেষ হয়নি, যেহেতু সেই একই পয়েন্ট কিন্তু আজও তুলে ধরেছিলেন পিটিশনারের পক্ষে। সেটা বিচারপতি অনেকটা পক্ষে মনে করেন। এছাড়াও আপনারা দেখেছেন এর আগে স্পেশাল এডুকেশনের একটা মামলা ছিল, সেই স্পেশাল এডুকেশন মামলাটি সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস মেয়েদের ছিল, তো লাইরি স্যারেরও ছিলেন। তো ওনাদের মামলায় বিচারপতি কিছুটা শুনেছেন যে পার্সুইং বিষয়টা কি ছিল। এবার আরেকটি পয়েন্ট এনারা গুরুত্ব দিয়েছেন পিটিশনার পক্ষ থেকে, যে তাদেরকে কেন সুযোগ দেওয়া হয়নি, তার কারণ বা তাদের রেজাল্ট কেন বাড়া হয়নি। কারণ দেখা যাচ্ছে যে তাদের জুনে তাদের রিলিজ করে দেওয়া হয়েছে, তারপরেও তাদের রেজাল্ট প্রকাশিত হয়নি। এই হচ্ছে মূলত তাদের দাবি ছিল, মূলত তাদের গ্রিভেন্স ছিল। তারা প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে তারা এরকম করে, তাদেরকে উইথহেল্ড করে রাখে, তারা রিক্রুটমেন্টের সুযোগ পায় না। এখানে প্রাইমারি রিক্রুটমেন্ট বা এই ডিএলএড তারা একই বোর্ড বা একই কাউন্সিল করছে, এইগুলো ছিল পিটিশনদের পক্ষে প্রধানত অভিযোগ বা তাদের মামলার মেরিট। এরপরে সুবীর সান্যাল আসেন। তো সুবীর সান্যাল ওনাদের পক্ষে বলবেন, এটা স্বাভাবিক জিনিস। তিনি প্রথমেই বলেন যে এনসিটি রুলস রয়েছে, মানে প্রথমে হোক শেষের দিকে একটি কথা বলেন যে এনসিটি রুলস রয়েছে যে কর্তৃপক্ষ চাইলে 3 বছরের মধ্যে সেই কোর্স শেষ করতে পারে। কারণ কোর্স হয়ে গেছে মানে রেজাল্ট বেরিয়ে যাবে, সেটা রেজাল্ট 3 মাস, 4 মাস, 5 মাস দেরি হতে পারে। তারা একটা অথরিটি, তারা স্বশাসিত একটি সংস্থা, তারা দেরি করতেই পারে। তো এর মধ্যে বোর্ডের কি অভিসন্ধি আছে সেটা কিন্তু তারা জানা নেই, কি অভিসন্ধি কেউ জানে না। এছাড়া আরেকটি তিনি দেখান যে এনসিটি রুলসে আরেকটি জিনিস দেখায়, যারা পার্সুইং অবস্থায় কোনোভাবে তারা রিক্রুটমেন্টের সুযোগ পাবে না, এটাও বলেন। এবং এছাড়াও তিনি বিভিন্ন সুপ্রিম কোর্টের অর্ডার বা বিভিন্ন স্টেটের বিভিন্ন নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পার্সুইংরা যে সুযোগ পাবে না সেই সমস্ত বিষয় রিলায়াপন করেন, বা বিভিন্ন সুপ্রিম কোর্টের অর্ডার বা বিভিন্ন স্টেটের অর্ডার তিনি রিলায়াপন করে বোঝানোর চেষ্টা করেন। তো বিচারপতি কিছু কিছু প্রশ্ন করেন যে মেডিকেল নিয়োগের ক্ষেত্রে তো পার্সুইং থাকলেও তারা সুযোগ পায়, ইত্যাদি ইত্যাদি উঠে আসে। মূলত আজকের হিয়ারিং এইগুলোই উঠে আসে। তো এই মামলার শুনানি আবার আগামীকাল রয়েছে, কিন্তু তারপরে শেষের দিকে আপনারা দেখেছেন যে শুনানিতে ক্যান অ্যাপ্লিকেশন করা নিয়ে আপনারা চতুর্বেদী স্যার ছিলেন, উনি ক্যান অ্যাকসেপ্ট করা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়, যে পিটিশনার পক্ষ থেকে সাবির আহমেদ স্যার বা আলী হাসান আলমগীর স্যার ছিলেন, ওনারা ক্যান অ্যাপসেটকে অপোজ করার চেষ্টা করেন। কিন্তু কিভাবে অপোজ করেন, যে বোর্ড যে কথা বলেছেন ক্যানে ওরাও একই কথা বলবেন। ক্যান যারা রয়েছে তারা সাকসেসফুল ক্যান্ডিডেট, তারা নিয়োগের সুযোগ পেয়েছে, তাদের কি গ্রিভেন্স থাকতে পারে, সেম গ্রিভেন্স, তাহলে অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন নেই। তো এই বিষয়ে বলেন, এবং তারা ক্যান অপোজ করা যে ফাইল সেটাও পিটিশনার পক্ষে থেকে জমা দেবেন, এটাও বলেন। তো মূলত এইটা মূলত সাবস্টেন্স আজকের শুনানি, তাছাড়া বিস্তারিত কিছুই নেই। আপনারা যেদিকেই যান না কেন এইটুকুই মোটামুটি শুনানিতে উঠে এসেছিল। আরো বিস্তারিত কথাবার্তা অর্ডার কপি উঠে এসেছে, কিন্তু এইটুকুই মূলত পাঠ। ধন্যবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে অ্যাড করার খুবই প্রয়োজন মনে হলো, যে
যারা এই 23-25 ডিএলএড তারা কিন্তু বিএড ক্যান্ডিডেট ছিল, তাদের বিএড চলাকালীন তারা টেট পাস করেছিলেন, সেটাও সুবীর সান্যাল অপোজ করলেন যে বিএড ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেবল নয়। এটা কিন্তু সুবীর সান্যাল ঘোর বিরোধিতা করেন যে বিএডটা এই জন্য তারা সুযোগ পাবে না, কিন্তু ইতিমধ্যে তারা ডিএলএড করে নিয়েছে পার্সুইং ব্যাচ। সেখানে সাবির আহমেদ স্যারের নিকট থেকে বলেছিলেন তারা বিএড থাকলেও কি, মানে পিটিশনারদের পক্ষ থেকে তারা তো সার্টিফিকেট ইস্যু করেছে, তাদের ভ্যালিড সার্টিফিকেট রয়েছে টেট পাস, তাহলে তারা কোন দিক থেকে বাতিল বলে গণ্য হয়? তো সুবীর সান্যাল স্যার যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, দেবেশ শর্মার অর্ডার অনুযায়ী বিএড যে অ্যাপ্লিকেবল নয়, সেটা নিয়ে 23-25 ব্যাচ এই বিএডটা যাতে সুযোগ না পায় সেটাও তিনি চেষ্টা করেছিলেন। এদিক থেকে পিটিশনারের পক্ষ থেকে যেমন ভাবে বলার, তারাও বলেছিলেন যে বিএড থাকা কালীনও তারা কিন্তু, বা বিএড ইনভ্যালিড হলেও তাদের কিন্তু ভ্যালিড সার্টিফিকেট রয়েছে, এইটুকু যুক্ত করা ছিল।